খবরটা পেয়েই দৌড়ে এসেছিল পরমা। নন্দিনীর মেয়ের হঠাৎ করে এমন একটা বিপদে নন্দিনীর পাশে থাকতেই হয়েছে তাকে। কলেজ থেকে ফেরার পথে এক বাইকের ধাক্কায় এমনভাবে হাতে চোট পেয়েছে যে ডাক্তার বলেছেন শুধু প্লাস্টার করলেই হবে না, হাতে প্লেট বসাতে হবে। নন্দিনীর সাথে অপারেশন থিয়েটারের পাশে বসেই পরমা লক্ষ্য করল জয়িতাকে। চোখ মুখ ভার করে একজন ডাক্তারের পিছন পিছন ছুটে চলেছে। সেই ডাক্তারের চেম্বারে ঢুকে কিছুক্ষণ কথা বলার পরেই আবার বেরিয়ে আসে। তারপরে ছুটে যায় সেই ফ্লোরের ইনভেস্টিগেশন কাউন্টারে। সেখানে একটি মেয়ের সাথে কিছু কথা বলে ম্রিয়মাণ হয়ে চলে গেল। অনেক বছর বাদে আজ আবার জয়িতাকে দেখতে পাওয়া তার। জয়িতার চিন্তিত মুখটা পরমার মনের মধ্যে কোথাও একটা সুখের সঞ্চার করছে যেন। জীবনে তার সবচেয়ে বড় শত্রু বলতে যদি কেউ থাকে তবে সে জয়িতা। জয়িতার চোখের জল দেখতে পাওয়া তার যে কত দিনের প্রার্থনার ফল সে শুধু সেই জানে। নন্দিনীকে বসতে বলে পরমা এগিয়ে গেল সেই মেয়েটির দিকে। তার কাছে গিয়ে জানতে পারল জয়িতার একমাত্র মেয়ে সিঞ্জিতার 2টো কিডনি নাকি নষ্ট। যত তাড়াতাড়ি সম্ভব সিঞ্জিতার কিডনি ট্রান্সপ্ল্যান্ট না হলে মৃত্যুর কোলে ঢলে পড়তে খুব বেশি সময় লাগবে না। খবরটা শুনে ধীর পায়ে পরমা ফিরে এলো নন্দিনীর কাছে। নন্দিনীর পাশে বসে সামনের কাচের জানলা দিয়ে দূরে দৃষ্টি রাখল সে। বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ে চলেছে। এরকমই এক বৃষ্টির দিন ছিল সেদিনটাও। আজ থেকে প্রায় 25 বছর আগের কথা। এরকমই এক বৃষ্টির দিনে সুনন্দ পরমাকে জানিয়েছিল জয়িতার কথা। জয়িতাকে ছাড়া যে সুনন্দর জীবন অচল তা স্পষ্টভাবে জানাতে এতটুকুও লজ্জা পায়নি সুনন্দ। তখন সুনন্দ পরমার প্রায় 5 বছরের বিবাহিত জীবন। প্রিয়দর্শিনী তখন 3 বছরের মেয়ে। সুনন্দর সেদিন আকস্মিক অমানবিকতায় আঁতকে উঠেছিল পরমা। কিন্তু নির্লজ্জের মতো সুনন্দ তখন বলে চলেছিল, আমি তোমাকে বিয়ে করেছিলাম বাবার ভয়ে। তোমাকে বিয়ে না করলে পৈতৃক সম্পত্তি থেকে আমাকে বাদ দিতেন বাবা। তোমার সাথে আলাপ হওয়ার আগেই জয়িতার সাথে আমার প্রেম ছিল। কিন্তু জয়িতাকে বাবা পুত্রবধূ হিসাবে মানতে চায়নি বলে আমাকে ত্যায্য পুত্র করার হুমকি দিয়েছিলেন। তাই তোমাকে চুপচাপ বিয়ে করেছিলাম। কিন্তু তোমাকে বিয়ে করার পরেও জয়িতাকে ভুলতে পারি না আমি। ততদিনে অবশ্য জয়িতারও অন্যত্র বিয়ে হয়ে যায়। কিন্তু আমরা একে অপরকে কিছুতেই ভুলতে পারিনি। বছরখানেক আগে আবার একদিন কলকাতার রাস্তায় দেখা হয়ে যায় জয়িতার সাথে। জয়িতা তখন একটা 1 বছরের সন্তানকে নিয়ে দিশেহারা বিধবা। নিজের ভালোবাসাকে কষ্টে থাকতে দেখতে পারিনি আমি। জয়িতা আমার জীবনে ফিরে আসতে চায়। বলে, তুমি ছাড়া আমার কপালে সুখ নেই সুনন্দ, তাই তো বিয়ে করেও সুখী হতে পারলাম না। তোমায় ভুলতে পারিনি বলেই স্বামীকে উজাড় করে ভালোবাসতে পারিনি। তাই তো ঈশ্বর তাকে নিয়ে গেল আর তোমাকে ফিরিয়ে দিল আমার জীবনে। আমায় আর কাছছাড়া করো না তোমার, তাহলে এবার বোধ হয় আর বাঁচব না আমি। সেই মুহূর্তটাকে ধরে রাখতে জয়িতাকে নিয়ে উঠলাম এক হোটেলে। মিলন হলো আমাদের, যা আমাদের বহুদিনের কাঙ্ক্ষিত ছিল। তারপরেই ঠিক করি আমি জয়িতাকে বিয়ে করব। ভাবা মাত্রই রেজিস্ট্রারের সাথে দেখা করে বিয়ের ব্যবস্থা করি। প্রায় 8 মাস হয়ে গেছে আমরা আইনত স্বামী স্ত্রী। আমার এক ভাড়া করা বাড়িতে থাকে জয়িতা আর আমাদের ছোট্ট সিঞ্জিতা। আমি অফিসের কাজে বাইরে যাওয়ার নাম করে মাঝে সাঝে সেখানে গিয়ে থাকি। এতদূর বলে সুনন্দ থামে। পরমা ধীরে ধীরে প্রশ্ন করে, এতদিন বাদে এসব কথা আমাকে শোনালে কেন? সুনন্দ নির্লজ্জতার মাত্রা ছাড়িয়ে বলল, জয়িতাকে এবার এই বাড়িতে নিয়ে আসব। এখন থেকে একসাথেই থাকবো আমরা। এতদিন বাবা বেঁচে ছিলেন বলে আমি কিছু করতে পারিনি, কিন্তু এখন আর বাবা যখন বেঁচে নেই তখন জয়িতাকে ছেড়ে থাকতে আর পারবো না। ও আমার বিয়ে করা বউ আফটার অল। আর আমি কে সুনন্দ? আমি কি তোমার স্ত্রী নই? এই বাচ্চা মেয়েটা কি তোমার নিজের সন্তান নয়? সুনন্দ একরাশ রূঢ়তা নিয়ে বলল, তুমি আমার বাবার জেদ ছিলে, যা বাবা চলে যাবার সাথে সাথে আমার জীবন থেকেও মুছে গেছে। আর প্রিয়া, সে কি শুধুই তোমার কামনার ফল? না, প্রিয়া আমার পরিকল্পিত সন্তান। বাবা চেয়েছিলেন তোমার কোল জুড়ে সন্তান থাকুক, তাই বাবাকে খুশি করতে তোমার সাথে সহবাস করেছি। কোনোদিন বুঝতে না দিয়ে তোমার শরীরটাকে আদর করে গেছি, তোমায় বোকা বানানোর জন্য, যাতে বাবা তোমার শুকনো মুখ দেখে আমায় সন্দেহ না করেন। সুনন্দর কথায় কেমন যেন শরীরটা গুলিয়ে ওঠে পরমার। সে চোখের জল মুছে জিজ্ঞেস করে, তা এখন কি করতে চাও বলো? সুনন্দ স্পষ্ট জানায়,
তোমাকে এ বাড়ি থেকে চলে যেতে হবে। যদি না যাই? সুনন্দ ক্রূর হাসি হেসে বলে, তোমার সাথে আমার রেজিস্ট্রি হয়নি, তাই আইনত তুমি নও, জয়িতা আমার স্ত্রী। তুমি আমার জীবনে থাকার জন্য লড়াই করতেই পারো, কিন্তু সেক্ষেত্রে তোমার পরিচয় আমার রক্ষিতা ছাড়া আর কিছু থাকবে না। তবে হ্যাঁ, তুমি চলে গেলেও প্রিয়াকে আমি আমার কাছে রাখতেই পারি। 2 বোন একসাথে বড় হবে জয়িতার কাছে, কোনো অসুবিধা নেই। সেদিন সেই এক আকাশ ভাঙা বৃষ্টি মাথায় নিয়েই সুনন্দর ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল পরমা। সাথে ছিল শুধুমাত্র 3 বছরের মেয়েটা। বাকি যা কিছু সুনন্দর দেওয়া ছিল ফেলে এসেছিল পিছনে। তবে এরকম ক্ষেত্রে আর বাকি মেয়েদের যে কথাটা শুনতে হয় বাপের বাড়ি থেকে, সেই একটু মানিয়ে নিয়ে চল কথাটা শুনতে হয়নি পরমাকে। পরম যত্নে দাদারা নিজেদের সংসারে জায়গা দিয়েছিল তাকে। শুধু আবেদন একটাই ছিল তাদের, সুনন্দর বিরুদ্ধে লড়াই করতে যাস না, একুল ওকুল দুটোই যাবে। ভুল তো আমাদেরই ছিল, এত টাকা খরচা করলাম তোর বিয়েতে, অথচ একটা রেজিস্ট্রি করালাম না। সব কিছু ভুলে প্রিয়াকে নিয়ে নতুন করে জীবন শুরু করাবার। 20 বছর বয়সে সুনন্দর সাথে 7 পাক ঘুরেছিল যখন পরমা, তখন শেষ হবে কলেজের লেখাপড়াটা শেষ করেছিল। কিন্তু শ্বশুরমশাই যত্ন করে বলেছিলেন, মাস্টার ডিগ্রিটাও করে নাও পরমা, কখন কি কাজে এসে যায় কে বলতে পারে। শ্বশুরমশাইয়ের কথা সত্যিও হয়ে গেল। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে এসে গেল সরকারি চাকরির নিমন্ত্রণ। পরীক্ষা আর ইন্টারভিউ দিয়ে এডুকেশন ডিপার্টমেন্টে কেরানির চাকরি জুটে গেল পরমার। এর পরেও চেষ্টা করেছিল পরমা সুনন্দকে কাছে পাবার, নিজের জন্য নয়, ওই বাচ্চা মেয়েটার জন্য। প্রিয়া যেন তার বাবার স্নেহ থেকে বঞ্চিত না হয়, তাই অনুনয় বিনয় কম করেনি সে। কিন্তু সুনন্দ তার সিদ্ধান্তে অটল। অগত্যা একদিন সুনন্দর অনুপস্থিতিতে জয়িতার সাথে নিজের শ্বশুর বাড়িতেই দেখা করতে আসে পরমা। হাত জোর করে ভিক্ষে করে, সুনন্দর জীবন থেকে চলে যাও, আমার মেয়েটাকে ওর বাবার কাছে থাকতে দাও জয়িতা। জয়িতা নির্দয়ীর মতো হেসে বলেছিল, সুনন্দর বাবার বড় দেমাক ছিল, তার আমার চেয়ে বেশি তোমাকে যোগ্য মনে হয়েছিল এই বাড়ির বউ হিসেবে। সেদিন তুমি জিতেছিলে, কিন্তু আমার রূপ, তার সামনে তুমি জিতবে কি করে পরমা? তাই তো সুনন্দর সাথে যেদিন আমার প্রথম দেখা হলো, সেদিন রীতিমতো প্ল্যান করে ওকে হোটেলে নিয়ে গিয়েছিলাম। বাধ্য করেছিলাম আমার সাথে সঙ্গম করতে। আমি আমার দেহের সবটুকু কাম দিয়ে ওকে বশ করেছিলাম সেদিনই। টানা 5 ঘন্টা আমার সাথে একই বিছানায় কাটিয়েছে ও। তারপর তোমাকে ওর জীবন থেকে দূর করে দিতে আমার কথা মতোই রেজিস্ট্রি বিয়ের ব্যবস্থা করে। পুরুষ মানুষকে নিজের আঁচলে বেঁধে রাখাও একটা শিল্প, সেটা আমি জানি, তুমি জানো না। তাই আজ আইনের চোখে তুমি সুনন্দর রক্ষিতা, আর তোমার মেয়ে একজন রক্ষিতার সন্তান। জয়িতার শেষের কথাটা আর নিতে পারেনি পরমা। চোখের কোণে আগুন এনে সে বলেছিল, আমার অভিশাপ থেকে তোমার মুক্তি নেই। আজকের প্রাপ্তিটুকু নিয়ে আনন্দ করছো করো, কিন্তু এই প্রাপ্তি একদিন বিষ হয়ে ধরা দেবে তোমার জীবনে। আমার সন্তানকে তুমি রক্ষিতার সন্তান বললে তো, ঈশ্বর শুনলেন সবটুকু। এই বিচার তার আদালতেই হবে একদিন। এরপর থেকে আর সুনন্দর নাম মুখে আনেনি পরমা। তবে জয়িতার নাম নিতে সে একদিনও ভোলেনি। রোজ স্নান করে ভগবানের সামনে মাথা নুইয়ে সে একটাই প্রার্থনা করত, তুমি যদি সত্যি হও তাহলে এ পাপের বিচার করবে তুমি। আমি জয়িতার চোখে জল দেখতে চাই ভগবান, ও কষ্ট পেলে, ও কাঁদলে তবেই আমার জীবনে সুখ আসবে। আমার শত দুঃখের একটাই উপশম, জয়িতার চোখের জল। আমি যেন দেখতে পারি ঠাকুর, ওর সবচেয়ে প্রিয় মানুষ ওর জীবন থেকে চলে যাচ্ছে, আর জয়িতা কিচ্ছু করতে পারছে না। এই 25 বছরে একটা দিন যায়নি যেদিন পরমা জয়িতার সর্বনাশ চেয়ে, জয়িতার চোখে জল দেখতে চেয়ে প্রার্থনা করেনি। আজ এত বছর বাদে জয়িতাকে কাঁদতে দেখে মনের কোণটা খুশিতে কেন ভরে উঠল না বুঝতে পারল না পরমা। নন্দিনীর মেয়েকে বেড়ে দেওয়ার পরে নন্দিনীরা সবাই বাড়ি ফিরে গেল। পরমা সেদিন সারা রাত ধরে ভাবল, তার ডাকের জোর কি এতই যে সিঞ্জিতাকে মৃত্যুর তোড়গোড়া অবধি নিয়ে যেতে পারে। কিন্তু সিঞ্জিতার ক্ষতি তো সে কোনোদিন চায়নি। সে চেয়েছিল তার মেয়েকে রক্ষিতার মেয়ে বলে অপমান করার প্রতিশোধ। কিন্তু সে প্রতিশোধ কি কারোর প্রাণ কেড়ে নিতে চেয়েছিল? তা তো নয়। এমন সময় প্রিয়দর্শিনীর ফোন আসে। রোজ এরকম রাতেই ফোন করে সে, কারণ সে এখন হার্ভার্ড ইউনিভার্সিটিতে রিসার্চ করছে।
মেয়ের আর তার সময়ে দিনরাত্রির তারতম্য, তাই মেয়ের সাথে রোজ রাতেই কথা হয় তার। প্রিয়া তার মায়ের সাথে কথা বলে বুঝল মায়ের মন ভালো নেই। সে জিজ্ঞেস করল পরমাকে, তোমার কি কিছু হয়েছে মা? পরমা অন্যমনস্কতায় বলে, একজনের পাপের ফল কি আর একজন ভোগ করে রে? প্রিয়া স্বাভাবিকভাবে বলে, সে তো জানি না মা, তবে দিদুনকে বলতে শুনেছি এ জীবনের কর্মের ফল নাকি এই জীবনেই ভোগ করে যেতে হয়। তোর বাবার কথা মনে পড়ে প্রিয়া? যে মানুষটা পৃথিবীতেই নেই তাকে কেন মনে করতে যাব মা? আর সে আমার জীবনে ছিলই বা কতটুকু? বাবা বলতে যেটুকু স্মৃতি আছে সেটা তো তার শ্রাদ্ধাদি পালন করা। আমার কাছে বাবা বলে আর কি কিছু স্মৃতি আছে? পরমার মনে পড়ে এক যুগ হয়ে গেছে সেই প্রতারক মানুষটা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। তার চলে যাওয়াতে এতটুকুও কাঁদেনি সেদিন পরমা, শুধু যন্ত্রের মতো নিয়ম রক্ষা করেছিল। সুনন্দ মরে গিয়েও জয়ী তাকে মেরে যায়নি। তার চাকরি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বাড়ি, সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স সব কিছুর উত্তরাধিকার করে গেছে জয়িতা ও তার মেয়েকে। নিজের মেয়ের জন্য ফুটো করিও রেখে যায়নি। প্রিয়া পুরো 100% স্কলারশিপ নিয়ে পড়তে গেছে, তবুও তাকে এতদূর নিয়ে আসতে কম মাথার ঘাম ফেলতে হয়নি পরমাকে। তখনও ঈর্ষায় হোক বা জয়িতার কাছে হেরে যাওয়াতেই হোক, মনে মনে জয়িতাকে সর্বশান্ত হওয়ার মনোকামনাই করেছিল সে। সেই রাতে মেয়ের সাথে খুব বেশি কথা বলল না পরমা। পরের দিন সিঞ্জিতার ডাক্তারের সাথে দেখা করে জানল মেয়ের চিকিৎসা করাতে গিয়ে জয়িতা নাকি প্রায় সর্বশান্ত হয়ে গেছে, এমনকি মাথার উপরের ছাদটাও বিক্রি করে দিতে হয়েছে। কিন্তু তবুও বোধহয় শেষ রক্ষা হবে না। খুব তাড়াতাড়ি একজন কিডনি ডোনার না পেলে হয়তো আর সিঞ্জিতাকে বাঁচানো যাবে না। ডাক্তারের সাথে কথা বলে মনের মধ্যে কোথাও একটা সন্তুষ্টি অনুভব করল পরমা। দীর্ঘ 25 বছর ধরে যে মনোবাসনা সে করে গেছে, ঈশ্বর তা অক্ষরে অক্ষরে পূরণ করেছেন। প্রিয়ার হকের যা কিছু জয়িতা কেড়ে নিয়েছিল তার সব কিছু আবার ঈশ্বর কেড়ে নিয়েছেন ওর থেকে। এর থেকে বড় স্বস্তি আর কি আছে তার? ঈশ্বর তাকে যুদ্ধে জয়ী করে দিয়েছেন, এই তার পরম প্রাপ্তি। ডাক্তারের সাথে আরও বেশ কিছুক্ষণ কথা বলে নার্সিংহোম থেকে বেরিয়ে এলো পরমা। দিন দুয়েক বাদে প্রিয়ার সাথে ফোনে কথা বলার সময় পরমা বললেন, বেশ কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, যদি কথা বলতে না পারি তাহলে মেল করে দেব তোকে, মেলটা চেক করে নিস। তারপরে প্রায় দিন 5 কোনো কথা হলো না প্রিয়ার সাথে পরমার। একদিন হঠাৎ করে পরমার মেল এলো প্রিয়ার কাছে। তাতে লেখা আছে, তোকে না জানিয়ে একটা কাজ করতে চলেছি। আগে থেকে বলিনি, যদি তুই আমায় বাধা দিস সেই ভয়ে। তোর কথা ফেলতে পারতাম না যে, কিন্তু এই কাজটা না করলেও যে নিজের কাছে নিজেই ছোট হয়ে যেতাম। কদিন আগে জয়িতাকে দেখলাম, ওর মেয়ের জন্য ছুটে বেড়াচ্ছে। একটা কিডনি না হলে যে ওর একমাত্র মেয়েকে বাঁচানো যাবে না। তোর ভাগের যে সম্পত্তি জয়িতা কেড়ে নিয়েছিল তার সবটুকু বিক্রি করেও মেয়েকে সুস্থ করতে পারেনি। সারা জীবন ঈশ্বরের কাছে জয়িতার চোখের জল দেখতে চেয়ে প্রার্থনা করেছি আমি, কিন্তু কোনোদিন এটা চাইনি যে ওর সন্তান অকালে ঝরে পড়ুক। আমার ডাকের এতটা প্রাবল্যও আমি চাইনি, কিন্তু যখন অনর্থ ঘটেই গেছে তখন ভাবলাম আমাকেই সব কিছু ঠিক করতে হবে। তাই ডাক্তারের সাথে কথা বলে নিজের মেডিকেল টেস্ট করিয়ে যখন দেখলাম সিঞ্জিতাকে আমি আমার একটা কিডনি দিতে পারবো, তখন মনস্থির করেই ফেললাম জয়িতাকে আমার অভিশাপ থেকে মুক্ত করার। আমার আর তোর সাথে হওয়া অন্যায়ের শাস্তি যখন জয়িতাকে ঈশ্বর দিয়েই দিয়েছেন, তখন বোধহয় এবার আমাদের ওকে ক্ষমা করেই দেওয়া উচিত। তাই ওর সন্তান যেন ওর বুকে থেকে যায়, তাই এমন সিদ্ধান্ত নিলাম। জানি না আমার এমন সিদ্ধান্তে তুই রাগ করবি কিনা, কিন্তু এটাও কি কম প্রাপ্তি বল? তোর জীবনের সবচেয়ে বড় শত্রুকে তুই জীবন দান করছিস। শাস্ত্রেও তো বলা আছে, ক্ষমাই পরম ধর্ম। যে মরে গেছে তাকে আর নতুন করে কি মারব? মায়ের মেলটা বন্ধ করে ইউনিভার্সিটিতে একটা ছুটির অ্যাপ্লিকেশন করলো। এখনো অনেক কাজ বাকি আছে তার দেশে ফেরার জন্য। মনে মনে হাসল প্রিয়া। মাটা কি বোকা, ভেবেই বসে আছে যে আমি রাগ করব। আমি কি করব বাবার ওই ঠুনকো সম্পত্তি নিয়ে, যেখানে আমার কাছে আমার মায়ের মতন একজন মানুষ আছেন। এটাই কি কম প্রাপ্তি নাকি আমার?
গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ। ধন্যবাদ।